এবার অনুষ্ঠান বাড়িতে এসে রাইকে দেখা মাত্রই রাইয়ের দাদাভাইয়ের সাথে হাতাহাতি হয়ে গেল অনির্বাণের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনুষ্ঠান বাড়িতে দেরিতে এসে পৌঁছানো মাত্রই অনির্বাণ যখন রাইয়ের সাথে ওর গোটা পরিবারকে দেখে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে রাই, আমি ঠিক জানতাম যে তোমাকে আমি এখানেই পাবো। আমার ইনটিউশন বলছিল যে আমি তোমাকে এখানেই খুঁজে পাবো, কারণ সেদিন যখন আমি এই বাড়িতে প্রথমবারের মতন পা রেখেছিলাম তখনই আমার কেন জানি একটা আভাস আসছিল, আমার মন বলছিল যে তুমি এখানেই আছো। এবং তারপর যখন আমি তোমার হাতে রান্না করা সেই খাবারগুলো খাই তখনই আমি শিওর হয়ে যাই যে তুমি এখানেই আছো। হয়তো বা তুমি নিজেকে আমার কাছে আড়াল করে রাখার জন্য তুমি নিজের পরিচয় গোপন করেছো, কিন্তু তুমি যে এ বাড়িতে আছো সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। ঠিক সেই সময়ে যখন রাইয়ের কাছে তেড়ে এসে রাইকে জড়িয়ে ধরার জন্য অনির্বাণ আসে, ঠিক সেই মুহূর্তেই রাই সেখানে অনির্বাণকে থামিয়ে দিয়ে বলতে থাকে যে একদম না অনির্বাণ, তুমি খবরদার আমার সংস্পর্শে আসার একদম চেষ্টা করবে না। তুমি কি মনে করেছো যে তুমি আমাকে এসে জড়িয়ে ধরবে এবং আমি আমার অতীত জীবনের সকল কষ্ট দুঃখ সব কিছু ভুলে যাব? তুমি আমাকে এই জীবনে যে পরিমাণে যন্ত্রণা দিয়েছো সেটার কোনোদিনও ভোলার নয়, সেটা কোনোদিনও মিটবে না অনির্বাণ। তাই আমাদের অলরেডি ডিভোর্স হয়ে গিয়েছে এবং যা বাদবাকি ফর্মালিটিস আছে সেটা খুব শীঘ্রই আমি কমপ্লিট করে ফেলবো, কিন্তু কোনো মতেই আমি তোমাকে আমার চোখের সামনে সহ্য করতে পারছি না। তুমি আমার সংস্পর্শে আসার চেষ্টা অবধি করবে না। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে রাই, আমি খুব ভালো করে জানি যে আমার অপরাধের শেষ নেই এবং আমি সত্যকার অর্থে তোমার ক্ষমার অযোগ্য, কিন্তু তাই বলে তুমি যদি নীলাঞ্জনাকে ক্ষমা করে ওকে এই বাড়িতে সহ্য করতে পারো, তাহলে তুমি আমাকে কেন সহ্য করতে পারছো না বলো তো? কারণ আর যে হোক না কেন তোমার গুম হওয়ার পেছনে তো সরাসরিভাবে নীলাঞ্জনা, তাই সেটা তুমি নিজেও খুব ভালো করে জানো। এখন নিশ্চয়ই তুমি নীলাঞ্জনাকে আড়াল করার জন্য সকলের কাছে মিথ্যে বানোয়ার একটা গল্প বলবে, কিন্তু সেটা তো তুমি নিজেও খুব ভালো করে জানো যে ও যে কত বড় দাগিয়ে আসামি। ওকে তুমি বারবার করে ক্ষমা করতে পারলে তুমি কেন আমাকে পারবে না বলো তো? অন্যদিকে যখন ঈশা বলতে থাকে যে রাই, তুমি অনির্বাণ দাদাভাইকে আর যাই হোক না কেন দূর দূর করে তাড়িয়ে দেওয়ার একদম চেষ্টা করো না, কারণ সে কিন্তু আমার নেমন্তন্নতে এখানে এসেছে। অন্যদিকে রাই বলতে থাকে যে ঈশা দোহাই তোমার, তুমি প্লিজ আমাকে অনির্বাণের কাছে আসতে দেওয়ার কথাটা অন্তত আমাকে রাখতে বলুন, আমি সেটা পারবো না। ঠিক সেই সময় যখন অনির্বাণ বলতে থাকে যে তুমি শত চেষ্টা করো আজকে নিজে থেকে আমাকে আড়াল করতে পারবে না, ঠিক সেই সময় রাইয়ের দাদাভাই বলতে থাকে যে শুনতে পেলে না তুমি অনির্বাণ, কি হচ্ছেটা কি এখানে? তুমি কেন জেদ করছো আমার বোনের সংস্পর্শে যাও, যেখানে কিনা ও একবার বলে দিল যে তোমাকে সহ্য করতে পারছে না, ও চায় না যে তুমি ওর কাছে যাও, তার সত্ত্বেও তুমি কেন বারবার করে ওর উপরে জোর খাটানোর চেষ্টা করছো বলো তো? তুমি কি মনে করছো তুমি এরকম করে জোর খাটিয়ে ওকে আবার নতুন করে নিজের করে পাবে? কোনোদিনও না। একবার যখন ও তোমাকে ওর জীবন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে তার মানে সেটা শেষ। সেই সম্পর্কটা সেখানেই ও চিরতরে চাপামাটি দিয়ে দিয়েছে। এরপরে নতুন করে আর এই সম্পর্কের মধ্যে ও নিজেকে জড়াতে চায় না। তাই কোনোভাবে তুমি যদি আবারও আমার বোনের উপরে এরকম করে জোর খাটানোর চেষ্টা করো, তাহলে কিন্তু এবার আমিও রুখে দাঁড়াবো এবং এর পরবর্তীতে কিন্তু আমার হাত উঠে যাবে তোমার উপরে, সেটা নিশ্চয়ই তুমি চাও না। ঠিক সেই সময় অনির্বাণ উত্তেজিত হয়ে বলতে থাকে যে কী করবে তুমি বলো? বিক্রম, তুমি কী করবে? আমার গায়ে হাত তুলবে? তোলো তাহলে। আজকে আমিও তোমাকে বলে দিচ্ছি যে আজকে আমাকে রাই অবধি পৌঁছোতে কেউ ঠেকাতে পারবে না, কারণ রাই আমার এবং আমাদের যেহেতু এখনও ডিভোর্স হয়নি, তাই সেই সুবাদে আমি রাইয়ের হাজব্যান্ড এবং আমার সম্পূর্ণরূপে উপরে অধিকার আছে এবং আমি ওর উপরে অধিকার ফলালে তুমি সেটা বাধা দেওয়ার কেউ নয়। তাই তুমি তোমার নিজের লিমিটটা ভুলে যাবে না। তোমাকে আমি বলে দিচ্ছি তুমি এক্ষুনি আমার কলারটা ছাড়ো। তখন বিক্রম বলতে থাকে যে কলার ছাড়বো না, দেখে আমি তুমি কী করে নাও। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।